আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেল দেখে বুঝে গেছেন এতক্ষণে নিশ্চয়ই যে একটা খবর খুব রটনা শুরু হয়েছে। সেটা হলো ভারতের দখলে বাংলাদেশের 60 কিলোমিটার ভূখণ্ড। মানে এই অংশটা হচ্ছে চিকেন স্নেক অঞ্চলে, যেটা শিলিগুড়ি করিডর, অর্থাৎ রংপুরের কাছাকাছি, রংপুরের। তো এই খবরটি খুব নজরে এলো যে কলকাতার একটি দুটি বাংলা ইউটিউব চ্যানেল এই খবরটি করেছে। এবং খবরটি হলো ভারতীয় ফৌজ নাকি গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় 60 কিলোমিটার জমি দখল করে নিয়েছে। এই জমি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সংলগ্ন মানে এর একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ। সুতরাং নেপালের দিকের নয়, নেপালের সাথে সমস্যা নেই। সুতরাং বাংলাদেশের দিকে 60 কিলোমিটার ঢুকে গেছে ভারতীয় ফৌজ, এইটা হচ্ছে কথা। এখন এর ফলে কি হয়েছে? এই জমি দখল করার ফলে চিকেন স্নেক নাকি এখন আর মুরগির গলা নেই, সেটা হয়ে গেছে গন্ডারের গলা বা শুয়োরের গলা। এইরকমই কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের খবর নয় এটা। ভারত সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকে, এই দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো পুষ্টি করেনি। অবশ্য সরকার পুষ্টি না করলে বা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম কোনো খবর না দিলে সে খবর যে মিথ্যে হয়, গুজব হয় এমন তো নয়। এরকম অনেক দেশ নানা কারণে তারা আসল খবরটা দেয় না। একটা উদাহরণ দিই আপনার, একটা রাহুল গান্ধী 2022 সালে দাবি করেছিলেন যে চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার জমি দখল করে নিয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় রাহুল গান্ধীর এই বক্তব্য। তার জন্য সুপ্রিম কোর্ট রাহুলকে কঠোর ভাষায় ভর্ৎসনা করে বলে, কিভাবে আপনি জানলেন 2000 বর্গ কিলোমিটার দখল হয়েছে? কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? রাহুল প্রমাণ দিতে পারেননি। তবে তিনি প্রমাণ না দিতে পারলেও পরবর্তী সময়ে সত্যিকারের পরিস্থিতি দেখা গেছে গান্ধীর দাবি সম্পূর্ণভাবে সঠিক না হলেও এর পেছনে বাস্তব সামরিক ঘটনা রয়েছে। সেগুলো কি? উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গেছে চীন ভারতীয় ভূমিতে নতুন সামরিক ক্যাম্প এবং সুবিধা নির্মাণ করেছে। এটি স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান। বাফার জোন চুক্তির ফলে ভারত কমপক্ষে 2 কিলোমিটার প্রবেশ অধিকার হারিয়েছে। এটিও ভারতের সামরিক বিশ্লেষকদের দ্বারা যাচাই করা হয়েছে। গালওয়ান মানে লাদাখের সীমান্তের ওখানে 26টি পেট্রোলিং পয়েন্টের মধ্যে ভারত কমপক্ষে 2-3টি পয়েন্টে অ্যাক্সেস মানে যাওয়ার রাস্তা হারিয়েছে। তো এই সব মিলিয়ে এগুলো ছোটখাটো সীমান্তে এই ধরনের ব্যাপার চলতে থাকে অনেক সময়। কিন্তু রাহুল গান্ধী এইটাকে বেশি বাড়িয়ে বলে ফেলেছেন, অতিরঞ্জিত করেছেন, কিন্তু তার দাবি পুরোপুরি মিথ্যে নয়। তো এখানেও সুতরাং এটা তো ভারতও বলেনি, চীনও বলেনি যে তারা এত জমি দখল করেছে, চীন বলেনি ভারতের এত জমি দখল করেছে, ভারত সরকারও বলেনি চীনের এত জমি, চীন এসে তাদের এত জমি নিয়েছে। তবু একটা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে খবরটা এলো সেটা দিলাম, যেটা রাহুল গান্ধীর বক্তব্যকে একটু হলেও সেটার পক্ষে থাকে। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের প্রসঙ্গে আসে। চিকেন স্নেকের কাছে ভারত বাংলাদেশের 60 কিলোমিটার জমি দখল করেছে। এই খবরটি কি তেমন পুরো মিথ্যে নাকি পুরো সত্যি কিংবা কিছু পরিমাণে সত্যি, সেটা একটু দেখা যাক। এই প্রশ্নের বিচার করতে আমরা মূল সংবাদ সূত্র যারা এই খবরটি প্রথম দিয়েছে তাদের কি দিয়েছে তারা, সেইটা একটু দেখি। গ্লোবাল গভর্নেন্স নিউজ, আবার বলি
গ্লোবাল গভর্নেন্স নিউজ নামের একটি ওয়েব ম্যাগাজিন গত 31শে অক্টোবর একটি খবর দিয়েছে, যার হেডলাইনটা এরকম, একটু দেখে নিন। ইন্ডিয়া রিপোর্টেডলি এক্সপ্যান্ডস কন্ট্রোল বাই 60 কিলোমিটার ইনটু চিকেন স্নেক। এটা খবরটা দিচ্ছেন চিকেন স্নেক করিডর। গ্লোবাল গভর্নেন্স নিউজ তারা নিজেদের সম্পর্কে বলছে যে এশিয়াজ ফার্স্ট বাইলিঙ্গুয়াল নিউজ পোর্টাল ফর গ্লোবাল নিউজ অ্যান্ড আপডেটস। এবং এই যে এখানে তারা খবরের বিশদ বিবরণে কি লেখা হয়েছে, বিশদ এই যে এটা লেখাটা রিপোর্টিংটা করেছেন পুনম শর্মা নামে একজন সাংবাদিক। তিনি সাংবাদিক হিসেবে আমরা এক পুনম শর্মাকে চিনি, তিনি যথেষ্ট তিনি ইন্ডিয়া টুডের সাথে জড়িত এবং তিনি খুব ভালো সাংবাদিক, অনেক পুরনো সাংবাদিক। তিনি নাকি অন্য কেউ আমরা জানি না। যাই হোক, খবরের বিবরণে লেখা হয়েছে অ্যাকর্ডিং টু, কথাগুলো খেয়াল করবেন, অ্যাকর্ডিং টু আনভেরিফাইড রিপোর্টস, মানে অপরীক্ষিত সূত্র বা অপরীক্ষিত রিপোর্ট অনুযায়ী, in what could turn out to be one of the most dramatic strategic developments in South Asia in recent years, Indian forces have silently extended their operational control by almost 60 kilometers into the region popularly known as the chicken snake. তার মানে বলছে সাউথ এশিয়ার রাজনীতিতে এটা একটা ধামাকা নিয়ে আসবে। নাটকীয় একটা ঘটনা ঘটেছে যে ইন্ডিয়ার ফোর্স, ভারতীয় ফৌজ চুপি সাড়ে বাংলাদেশের ভেতরে 60 কিলোমিটার, এখানে বাংলাদেশ কথাটা বলেনি, সেটা বলেছে পরে, সেটা একটু পরে বলেছে যে সেই এলাকা দখল করেছে। এরপরে চিকেন স্নেকের বর্ণনা চলেছে কিছুক্ষণ ধরে। আর পরে আবার এই খবরের প্রসঙ্গে আসি, সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি সোর্সেস দ্য রিপোর্টেড অ্যাডভান্সমেন্ট ইনভলভস the absorption of a significant land portion that previously lay within Bangladesh's frontier, মানে বাংলাদেশের সীমান্তে বেশ কিছু জায়গা ভারত দখল করে নিয়েছে, এইটাই এখানে বলছেন। এরপরে আরো অনেক কথা এখানে তার বলেছে যে চিকেন স্নেকে কিভাবে কতটা কি যাবে। তাহলে মোদ্দা কথা হলো বাংলাদেশের ভেতরে ঢুকে ভারতীয় সেনা চুপি চুপি বাংলাদেশের 60 কিলোমিটার ভূখণ্ড বা জমি দখল করে নিয়েছে। এই নিউজ পোর্টালের সাংবাদিক পুনম শর্মা খবরের সূত্র কিছু উল্লেখ করেননি, তিনি বলেছেন আনকনফার্মড আনভেরিফাইড নিউজ রিপোর্টস। তো শুধু তাই নয়, তিনি এমনভাবে লিখেছেন এই সংবাদটি যাতে কিছুই স্পষ্ট হয় না। যেমন ধরুন হেডলাইনে তিনি লিখলেন রিপোর্টেডলি, কথাটা রিপোর্টেডলি মানে এটা কোনো কনফার্মড নিউজ নয়, নিশ্চিত খবর নয়। এরপর বিস্তারিত খবরের প্রথম লাইনে গিয়ে লিখলেন অ্যাকর্ডিং টু আনভেরিফাইড রিপোর্টস, মানে যে খবর ভেরিফাইড নয়। তারপর পুরো প্রতিবেদন জুড়ে কয়েক জায়গায় তিনি লিখছেন আনভেরিফাইড এবং ইয়েট টু কনফার্ম, এই ধরনের শব্দ। আর এই রকম বাজে একটা রিপোর্ট, তার উপর ভিত্তি করে যারা ভিডিও বানিয়ে বলে দিলেন শিলিগুড়ি করিডর মানে ভারতের চিকেন নেক, তার সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা বাংলাদেশের 60 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ভারত এগিয়ে চলেছে। এইটা কাল রাতে বাংলাদেশ থেকে 3 জন আমাকে ফোন করেছেন, জানতে চেয়েছেন খবরটা কি দাদা সত্যি। অনেক কষ্ট করে আমি খবরের উৎস বার করলাম, কারণ ইউটিউবার যারা এটা দিয়েছেন তারা কেউই এই সংবাদ সূত্র কোথায় পেয়েছেন সেটা বলেননি। আর সেই দেখার ফল হলো খবরটি যে শুধু গুজব তাই নয়, খুব কাঁচা হাতে তৈরি গুজব। কেন কাঁচা হাতে তৈরি গুজব বলছি? একটা কারণ তো ইতিমধ্যে বলেছি, আনকনফার্মড আনভেরিফাইড
রিপোর্টেডলি ইত্যাদি ইত্যাদি বলে খবর পরিবেশন করা। এত গুরুত্বপূর্ণ একটা খবর এই রকম কাঁচা পরিবেশন করাটা উচিত নয়। আর এই কাঁচা খবরের ওপর গুজবটির জন্মদাতা তিনি অঙ্কেও কাঁচা। জমি দখলের হিসাব হয় দৈর্ঘ্য প্রস্থ সব মিলিয়ে। এটা করতে গেলে কিলোমিটার চলে না, লাগে বর্গ কিলোমিটার, অর্থাৎ দৈর্ঘ্যে কতটা নিয়েছে, চওড়ায় কতটা নিয়েছে। এখানে 60 কিলোমিটার বলে দিলাম আর হয়ে গেল। তার মানে কি ভারতের সেনা সোজা 60 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে? তাদের ডাইনে বাঁয়ে তারা কোনো কিছু তাদের অধিকারের মধ্যে না রেখেই ভেতরে ঢুকে গেছে? একটা কথা স্পষ্ট করে বলে দিই, ইতিপূর্বে আমার একাধিক ভিডিওতে বলেছি, ভারত বাংলাদেশে শক্তি প্রয়োগ করে সমস্যা মেটাতে চায় না, কারণ তাতে মানুষের প্রাণহানি ঘটে। তবে এটাও ভারত চায় না যে দেশটা ধর্মান্ধদের দখলে চলে যাক, পাকিস্তানের হাতে চলে যাক, বরং ভারত চায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, উন্নতি করুক। আর সেই লক্ষ্যে শান্তির পথে, গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে, বাংলাদেশের উত্তরণ ঘটাতে যেটা করা দরকার শান্তিপূর্ণভাবে, সেটাই ভারত সরকার করতে চাইছে। তার জন্যই ভারত বারবার চাপ দিয়েছে। সারা পৃথিবী জুড়ে ভারত তাদের দাবিকে পৌঁছে দিয়েছে যে ভারতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হোক। আওয়ামী লীগও সেখানে থাকুক, সব দল সেখানে অংশ নিক, এবং সেই নির্বাচনে জিতে যারা আসবেন ক্ষমতায়, ভারত তাদের সঙ্গে থাকবে। আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তো এত কথা বলছি, তাহলে এত যুদ্ধ প্রস্তুতি, এত ওই রাফাল নিয়ে যাওয়া, এত সেনা নিয়ে যাওয়া, এত সেখানে মিসাইল নিয়ে যাওয়া, এসব কেন? এই যে নোটাম ঘোষণা হলো আকাশে উঠতে পারবে না অন্য দেশের কোনো বিমান, এসব কেন? এর উত্তরে রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের একটি কাহিনীর উল্লেখ করব এখানে। দেখুন, এক জায়গায় একটা মাঠ, জঙ্গল, সেখানে খুব রাগী আর ভীষণ বিষধর একটা সাপ ছিল। সেই সাপটার ভয়ে গ্রামের বালকরা মাঠে যেত না। একদিন এক সাধু যাচ্ছিলেন সেখান দিয়ে, সাপ ছুটে এলো তাকে দংশন করার জন্য, কামড়াবার জন্যে। সাধু তাকে বললেন, তুমি খুব ভালোভাবেই জানো যে তোমার দংশনে ভীষণ বিষ আছে এবং তোমার দংশন পড়লে, তুমি কামড়ালে কেউ বাঁচবে না। তো ঈশ্বরের দেয়া প্রাণ নিয়ে তোমার লাভটা কি? তুমি আর দংশন করো না কাউকে। এখন থেকে অহিংসা ও ভালোবাসা হোক তোমার ধর্ম। সাপ বলল, তথাস্তু গুরুদেব। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। সাধু একদিন সেই পথে আবার যাচ্ছেন। শিষ্যের অর্থাৎ সাপটির খোঁজ করলেন তিনি। দেখলেন, খুঁজতে খুঁজতে দেখলেন যে সাপটা তো নিজে ছুটে এলোই না, বরং দেখলেন সে একদিকে নির্জীব, প্রায় মরার মতো হয়ে পড়ে আছে। সাধু জানতে চাইলেন, এ কি, এমন অবস্থা কি করে হলো তোমার? সাপ বলল, গুরুদেব, ওই যে ভালোবাসা আর অহিংসার মন্ত্র দিয়ে গেলেন আপনি, তারপর থেকে আমি আর কাউকে ভয় দেখাই না, কাউকে কামড়াতে যাই না। বালকের দল কাছে এলেও আমি ছুটে যাই না, আমি চুপ করে পড়ে থাকি। এটা দেখে ওদের সাহস বেড়ে গেল। ঢিল ছুঁড়ে, পাথরের টুকরো ছুঁড়ে মারতে লাগলো আমাকে, এমনকি কাছে এসে লাঠি দিয়েও মারে। তাতেও আমি আজকে মরতে বসেছি গুরুদেব। সাধু তাকে বললেন যে, বাবা, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি, ফোঁসটা করবে। ভারতের সমরসজ্জা এই ফোঁস করা, কামড়ানো নয়। কিন্তু এখানে আর এক প্রশ্ন ওঠে, ইউনূসের বাংলাদেশ যদি জেনে যায় ভারত কামড়াবে না, কেবল ফোঁস করতে থাকবে, তাহলে তো তার শিক্ষা হবে না, তাহলে তার সাহস তো বেড়ে যাবে। তখন কি হবে? এর উত্তরে ওই একই কথা বলতে হয়। বাংলাদেশকে সুমতি দেওয়ার জন্য ভারতের ফোঁসটুকুই যথেষ্ট। আর তাতে কাজ না হলে
বেয়াদব শিশুকে শিক্ষা দিতে যেমন বেতের ছড়ির সাপাসপ কয়েক ঘা দরকার হয়, তেমন কয়েক ঘা পড়বে বাংলাদেশের উপরে। সেটা অবাধ্য শিশুকে, বাংলাদেশকে মেরে ফেলার জন্য নয়, তাকে শিক্ষা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আমি জানি মিয়া ইউনূস তিনি শিক্ষা পাওয়ার মানুষ নন, তিনি যে কোনোভাবেই হোক তিনি ঢিল ছুড়বেন ভারতের দিকে, পাটকেল ছুড়বেন, তবে কিছু করতে পারবেন না। এবং তাকে ভারত ওই জন্যই চেষ্টা করছে ঠিকভাবে সহজভাবে জিনিসটাকে, সমস্যাটাকে মেটাবার। আপাতত এটুকুই, ধন্যবাদ। আবার বলে দিই একটা কথা, ভারত বাংলাদেশের কোনো জমি নেবে না। নমস্কার।